যে সনদের খসড়া পাঠানো হয়েছে তা দেখে আমি হতাশ, বললেন ডাক্তার তাহের। এদিকে বিএনপি আওয়ামী লীগের যৌথ চাঁদাবাজিতে দিশেহারা নিউ মার্কেটের ব্যবসায়ীরা। এবং সর্বশেষে জানাবো, শেখ হাসিনাকে 10 বার ফাঁসিতে ঝুলালেও অপরাধ কমবে না, বললেন নাহিদ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে সনদের খসড়া পাঠানো হয়েছে তা দেখে আমি হতাশ, বললেন ডাক্তার তাহের। সংস্কারের প্রস্তাবগুলো আইনগত ভিত্তি না থাকলে তা বাস্তবায়নযোগ্য হবে না, জনগণের কাছে এর কোনো মূল্য থাকবে না, তাতে সই করবে না জামাত, বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জামাত ইসলামের নায়েবে আমির বলেন, দীর্ঘ আলোচনায় যেসব সংস্কার প্রস্তাবে একমত হয়েছে তা যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন সম্ভব, কিন্তু মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে যে সনদের খসড়া পাঠানো হয়েছে তা দেখে খুব হতাশ হয়েছে। সেখানে বলা হয়েছে 2 বছরের মধ্যে এসব সংস্কার বাস্তবায়ন হবে, কিন্তু সরকারের মেয়াদ বা কমিশনের এখতিয়ার সম্পর্কিত কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। জামাতের নায়েবে আমির আশঙ্কা প্রকাশ করে বলেন, এই সরকার কি তাহলে 2 বছর ক্ষমতায় থাকতে চায়? যদি বর্তমান সরকার না থাকে, পরবর্তী সরকার এসব বাস্তবায়ন করে, তাহলে এতদিন আমরা যে পরিশ্রম করেছি তা কি কেবল পরামর্শ দেওয়ার জন্যই ছিল? তাহলে তো এর কোনো মূল্যই থাকলো না। তিনি আরো বলেন, আমরা শুরু থেকেই ধরে নিয়েছিলাম এই প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাবিত সংস্কারগুলো আইনগত ভিত্তি পাবে এবং তা বাস্তবায়ন বাধ্যতামূলক হবে, কিন্তু যদি আইনগত ভিত্তি না থাকে তাহলে এটি কেবল কথার কথা থেকে যাবে, জনগণ তা মানবে না, গুরুত্ব দেবে না। ডাক্তার তাহের বলেন, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এই ধরনের পরিস্থিতি বহুবার তৈরি হয়েছে, তখনও আইনি জটিলতা পেরিয়ে সমাধানের পথ বের করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরশাদ সহ অনেক শাসক আইনগত প্রক্রিয়ার ক্ষমতায় গেছেন, সংসদ গঠন করেছেন, আইন পাশ করিয়েছেন, ফলে এবারও আইনি ভিত্তি দেওয়ার সুযোগ আছে। আইনজ্ঞদের নিয়ে বৈঠকের প্রস্তাব করে জামাতের এই নেতা বলেন, সেখানে আলোচনা হবে কিভাবে সংস্কার প্রস্তাব আইনগত ভিত্তি পেতে পারে। এখনই সেই আলোচনার সুযোগ দিলে ভালো হয়। ডাক্তার তাহের আরো বলেন, জুলাই সনদ যদি বাস্তবায়নযোগ্য হয়, আইনগত ভিত্তি না থাকে, তাহলে তা শুধু একটি প্রতীকী দলিল হয়ে থাকবে, তাতে আমরা সই করব না, কারণ জনগণের কাছে যার কোনো বাস্তব মূল্য নেই এমন প্রস্তাবে সই করে লাভ কি? বিএনপি আওয়ামী লীগের যৌথ চাঁদাবাজিতে দিশেহারা নিউ মার্কেটের ব্যবসায়ীরা। আওয়ামী লীগের পতনের পর নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল ও তার সন্ত্রাসী বাহিনী চাঁদাবাজিতে বেপরোয়া হয়ে ওঠে। ওই এলাকা সহ বিভিন্ন মার্কেটের দোকান দখল, চাঁদাবাজি, অর্থের বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের মার্কেটে পুনর্বাসন এবং বিদ্যুৎ বিলের নামে চাঁদাবাজি সহ বিভিন্ন অজুহাতে হাজার হাজার ব্যবসায়ীকে জিম্মি করে রেখেছে তার বাহিনী। ব্যবসায়ীরা জানান, শুধু নিউ মার্কেটের ফুটপাত থেকেই দিনে কমপক্ষে 6 লাখ টাকা চাঁদা তোলেন মকবুল, এজন্য তিনি চাঁদা তোলা বাহিনীও গড়ে তুলেছেন। মার্কেটের অভ্যন্তরে ফুটপাতে প্রায় 500 দোকান রয়েছে, প্রতিটি দোকান থেকে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই বিদ্যুৎ বিল হিসেবে 2500 টাকা করে আদায় করা হচ্ছে। এছাড়াও নিউ মার্কেটের ফুটপাতে পার্কিং এর জন্য প্রতিটি গাড়ি বাবদ 20 টাকা করে আদায় করা হচ্ছে। এসব চাঁদার রসিদে সিটি কর্পোরেশনের লোগো থাকলেও সেখানে তা জমা হয় না। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, চলাচলের রাস্তায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কাউকে পার্কিং ফি আদায়ের জন্য নিয়োজিত করা হয়নি, এমনকি ফ্রি আদায়ের জন্যও বরাদ্দ দেওয়া হয় না। অভিযোগ রয়েছে, নিউ মার্কেটের অভ্যন্তরে ফুটপাতের 150টি দোকান দখলে নিয়ে ভাড়া নিয়েছে মকবুল বাহিনী। প্রতিটি দোকানের মাসিক ভাড়া 20,000 এবং অগ্রিম হিসেবে নেওয়া হয়েছে 3 লাখ টাকা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন হকার জানান, পুরো নিউ মার্কেট এলাকায় ফুটপাতে 800 থেকে 850 জন হকার রয়েছেন। এদের প্রত্যেকের কাছ থেকে মাসে ভাড়া বাবদ 15 থেকে 20,000 টাকা তুলে নিচ্ছে মকবুলের লোকজন। এর অর্থ কোথায় যায় এবং কি হয় তা তারা জানেন না। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিউ মার্কেটে মূল দোকান রয়েছে 426টি। এসব দোকানের বেশ কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, তাদের কাছ থেকে বিদ্যুৎ বিলের জন্য প্রতি মাসে 8,000 থেকে 12,000 টাকা করে তোলা হয় প্রতি, অর্থাৎ ফুটপাত ও মূল দোকান থেকে 60 লাখ টাকার মতো টাকা তুলে মকবুলের লোকজন। কিন্তু প্রকৃত বিদ্যুৎ বিল এত বেশি নয়, 20 থেকে 30 লাখ টাকার মতো হতে পারে। এভাবে বাকি অর্থ মকবুল বাহিনী লুটে নিচ্ছে। কয়েকজন ব্যবসায়ী জানান, তারা ধাপে ধাপে এত চাঁদা দিতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। কয়েকজন প্রতিবাদ করলেও ওই সব ব্যবসায়ীর কাছে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হক ইমনের নামে কল আসে, ফলে কেউ ভয়ে ভয়ে আর কেউ মুখ খোলেন না। ব্যবসায়ীরা জানান, মকবুলের চাঁদা তোলা বাহিনীর প্রধান সহযোগী হিসেবে রয়েছে জাহাঙ্গীর মিন্টু। এই বাহিনীর সদস্য 70 থেকে 80 জন। এদের বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে চাঁদা আদায় করে। নিউ মার্কেট ও চারপাশের এলাকায় আলমগীরের নেতৃত্বে চলে চাঁদাবাজি ও দখলবাজি। লালবাগ এবং নিউ মার্কেট এলাকা নিয়ন্ত্রণ করে যুবলীগ কর্মী জসিম। এছাড়া চাঁদা তোলা বাহিনীর উল্লেখযোগ্য কয়েকজন হলো যুবলীগ
যুবলীগ কর্মী মাসুদ, স্বেচ্ছাসেবক লীগ কর্মী মন্টি রহমান, ইউসুফ বাবুর্চি লিটন ওরফে সিটন, বই মার্কেট নীলক্ষেত, রাজু নীলক্ষেত, বাবুপুরা সুহাগ গাউসিয়া মার্কেট এলাকার হকার আওয়ামী লীগ কর্মী স্বপন, জিলানি সুপার মার্কেট নীলক্ষেত, সুমন ওরফে চায়না সুমন, আওয়ামী লীগ নেতা এনাম খান খন্দকার ওরফে বা খোকন ওরফে কালেখা পিন্টু, মাদক ব্যবসায়ী এ কে এম চঞ্চল এবং তার নেতৃত্বে 20 থেকে 30 জন যুবদল থেকে বহিষ্কৃত কাজীবাড়ির সুজন, কাটাবন এলাকার সুহেল রানা, সুনিয়াত আহমেদ সুমন প্রমুখ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এই চাঁদার ভাগ মকবুল পৌঁছে দেন দক্ষিণ বিএনপির কিছু নেতা, একজন আইনজীবীর কাছে এবং স্থানীয় থানায়। ব্যবসায়ীদের অভিযোগ, আওয়ামী লীগের পতনের পর নিউ মার্কেট দোকান মালিকপুর সমিতির অফিস দখল করে নেন মকবুল। এরপর নিজেকে ঘোষণা করেন সমিতির আহ্বায়ক। সম্প্রতি কনজুমার্স অ্যাসোসিয়েশনের 2টি দোকান ঢাকা দক্ষিণ সিটির কর্মকর্তাদের সহায়তায় নকল দলিল তৈরি করে বিক্রি করে দিয়েছে। নিউ মার্কেটের দখল ও চাঁদাবাজির সার্বিক বিষয় তুলে ধরে সমিতির সভাপতি লিপিকা দাশগুপ্তা চলতি বছরের 23 এপ্রিল মকবুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে চিঠি দেন। চিঠি দেওয়া হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেও, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। লিপিকা ডিএসসিসি ও মির্জা ফখরুলের কাছে আবেদনে উল্লেখ করেন, যুব মহিলা লীগ নেত্রীর পক্ষে যা কিছু অবৈধ দখলে নেওয়া বাকি ছিল। জুলাই বিপ্লবের পর তার স্বামী মকবুল গত বছরের 9 আগস্ট সমবায়ী শিল্পী সমিতির ভাড়াটে শাহ আলমকে মারধর করে দোকান নম্বর 262 থেকে 263 মামলা সহ দখল করে নেন। এ বিষয়ে শাহ আলম আমার দেশকে বলেন, আমাকে মারধর করে দোকানগুলো মকবুল দখল করে নিয়েছেন। জানা গেছে এ বিষয়ে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে গত 23 ফেব্রুয়ারি প্রশাসকের সঙ্গে দেখা করেন ভুক্তভোগীরা। এই সময় তাদের দোকান উদ্ধার করে দেওয়া হবে বলে আশ্বস্ত করে কর্তৃপক্ষ, কিন্তু সিটি কর্পোরেশনে এরপর আর কোনো উদ্যোগ নেয়নি। অভিযোগ রয়েছে, লিপিকা ব্যবসায়ীদের হয়ে বিভিন্ন জায়গায় কথা বলতে যাওয়ার কারণে তাকে নানা ধরনের হুমকি দেন মকবুল। দখলে নিয়ে নেন নিউ মার্কেট মালিক সমিতির অফিস। এরপর সমিতির মতিঝিলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। লিপিকাকে সভাপতি পদ থেকে পদত্যাগ করার হুমকিও দেওয়া হয়। এত সব অভিযোগের বিষয়ে বিএনপির নেতা মকবুলের কাছে জানতে চাওয়া হলে চাঁদাবাজির বিষয়টি তিনি এড়িয়ে যান। উল্টো তিনি আমার দেশকে বলেন, কেউ যদি চাঁদাবাজি করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দোকান দখলের বিষয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, আমি এই বিষয়ে কিছুই জানি না। যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাদের দিয়ে চাঁদাবাজি করাচ্ছেন তিনি, এমন অভিযোগ প্রসঙ্গে মকবুল বলেন, আমি যেহেতু বিএনপির রাজনীতি করে আমাকে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে চলতে হয়। এই সময় আওয়ামী লীগ নেতা বিপ্লব সরকারের সঙ্গে তার যোগ সাজস্যের বিষয়ে জানতে চাইলে তিনি তাকে চেনেন না বলে দাবি করেন। মাঝে মধ্যে যে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের নাম ব্যবহার করেন মকবুল, তার সঙ্গে যোগাযোগ করেছে আমার দেশ। তিনি বলেন, মকবুলের সঙ্গে আমার যোগাযোগ নেই। আমি শুনেছি মকবুল আমার নামে চাঁদাবাজি করেছে, কিন্তু এইসবের সঙ্গে আমি জড়িত নই। মকবুলকে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনাকে 10 বার ফাঁসিতে ঝুলালেও অপরাধ কমবে না, বললেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে 10 বার ফাঁসিতে ঝুলালেও তার অপরাধ কমবে না। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের দোসররা সারা বাংলাদেশে আমার ভাইদের উপর নিপীড়ন চালিয়েছিল। সেই শেখ হাসিনাকে 10 বার ফাঁসিতে ঝুলালেও তার অপরাধ আসলে কমবে না। দেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না শেখ হাসিনাকে, কোনোদিন ক্ষমা করবে না আওয়ামী লীগকে, কোনোদিন ক্ষমা করবে না কোনো ধরনের রিফাইন আওয়ামী লীগকে। তিনি বলেন, এই সাভার ও আশুলিয়ার বাইপাল পয়েন্টে গণঅভ্যুত্থানের সময় আমাদের ছাত্র জনতা বুক চিতিয়ে লড়াই করেছিল ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে। সাভার ও আশুলিয়া গণঅভ্যুত্থানের সময় আন্দোলনের হটস্পট ছিল। অন্যদিকে নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ি, এদিকে সাভার আশুলিয়া, ওদিকে গাজীপুর ও টঙ্গী আপনারা প্রতিরোধ তৈরি করেছিলেন বলে ঢাকা সুরক্ষিত ছিল। ঢাকার মানুষ রাজপথে নামতে সাহস করেছিল। তিনি আরো বলেন, ঢাকা জেলার 5টি উপজেলা থেকে আগামীতে নেতৃত্ব তৈরি হবে। দীর্ঘদিন ধরে এই উপজেলাগুলো বৈষম্য এবং বঞ্চনার শিকার হয়েছে। আমরা মনে করি এই 5টি উপজেলায় অনেক সম্ভাবনা রয়েছে। শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব। শ্রমিক অঞ্চল রয়েছে এই সাভারেও, কিন্তু নানা কারণে শ্রমিকরা আন্দোলন করে তোলে। কারণ শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না। এই শ্রমিকরাই আমাদের গণঅভ্যুত্থানের শক্তি জুগিয়েছে। রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়েছে। আমরা সেই শ্রমিকের ন্যায্য মজুরির জন্য লড়াই করতে চাই। আমরা সাভার আশুলিয়া সহ পুরো ঢাকা জেলাকে চাঁদামুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই, সন্ত্রাসমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই, দুর্নীতিমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। নাহিদ ইসলাম বলেন, দেশের পথের প্রান্তরে 30 দিন জুলাই পদযাত্রা
পদযাত্রা করেছি। আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে, বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে। আমাদের পদযাত্রায় যে জনস্রোত নেমে এসেছে, সে জনস্রোতে ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, কিন্তু আমরা থেমে যাইনি। এই জনস্রোত থামানো যায়নি, পদযাত্রা থামানো যায়নি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে, আগামীর ঢাকাতে এনসিপির দিকে এই জনস্রোত থামানো যাবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।